হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকের এই নিউ সেশনে রাইজিং ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই সেশনে আমরা আলোচনা করব নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা তত্ত্ব নিয়ে। তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো যে অধ্যায়ভিত্তিক অঙ্ক করানো হলে ভালো হয়। সো তোমাদের ডিমান্ডের কথা মাথায় রেখে আজকের এই নিউ সেশন শুরু করছি। প্রথমে আমরা বিভিন্ন রকমের সংখ্যা রেখার সাহায্যে বোঝার চেষ্টা করব। তো এখানে আমি সংখ্যা রেখা আঁকছি। দেখো, এই সংখ্যা রেখার মাঝখানে থাকে জিরোর ডান দিকে 1, 2, 3, 4 এরকমভাবে চলতে থাকে। কতদূর পর্যন্ত থাকে? অসীম পর্যন্ত। আবার যদি জিরোর বাঁ দিকে যাওয়া হয় তাহলে এখানে আসবে -1, -2, -3, -4 ... অসীম পর্যন্ত। এখানে যে লাইনটি আমি এঁকেছি এই লাইনটিকে কি বলা হয়? সংখ্যা রেখা বলা হয়। এই সংখ্যা রেখার জিরোর ডান দিকে যে সংখ্যাগুলো আছে, এখান থেকে দেখো, জিরোর ডান দিকে 1, 2, 3, 4 থেকে শুরু করে অসীম পর্যন্ত এই সংখ্যাগুলোকে কি বলা হয়? এই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচুরাল নাম্বার। বস্তুসমূহের গণনার প্রয়োজনে যে সংখ্যার উৎপত্তি হয় তাদের স্বাভাবিক সংখ্যা বলা হয়। কোনো জিনিসের আমরা যখন গণনা করি 1 থেকে শুরু করি, 1, 2, 3 করে গণনা করি। তো এখানে গণনার জন্য যে সংখ্যাগুলোর উৎপত্তি হয় সেই সংখ্যাগুলোকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচুরাল নাম্বার। এখানে যদি স্বাভাবিক সংখ্যার সঙ্গে আমরা জিরোকে ইনক্লুড করি, এইখান থেকে যদি দেখি 0 থেকে অসীম পর্যন্ত, তাহলে যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেই সংখ্যাগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। যত স্বাভাবিক সংখ্যা আছে সব স্বাভাবিক সংখ্যাগুলো অখণ্ড সংখ্যা, কিন্তু সাথে এখানে জিরোটাও কি হয়? আমাদের অখণ্ড সংখ্যা হয়। জিরোটা স্বাভাবিক সংখ্যা ছিল না, এখানে জিরোটা ইনক্লুড হয়। তাহলে বোঝা গেল অখণ্ড সংখ্যা কোনগুলো। এরপর দেখো, এই সংখ্যা রেখাতে যতগুলো নাম্বার আছে সবগুলোকে যদি আমরা ধরি তাহলে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। সংখ্যা রেখার যতগুলো নাম্বার আছে সব নাম্বারকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়। পূর্ণ সংখ্যা বা এটাকে বলা হয় ইন্টিজার বলা হয়। এই সংখ্যা রেখার 0 এর বাম দিকের যে সংখ্যাগুলো আছে, দেখো সবগুলোতে মাইনাস আছে, এগুলোকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার বলা হয়। সংখ্যা রেখার 0 বাম দিকের যে সংখ্যাগুলো আছে তাদেরকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার। আবার 0 ডান দিকের যে সংখ্যাগুলো আছে তাদের বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার। ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার। এখানে দেখো, এখানে যে 0 আছে, জিরোটাকে ঋণাত্মকও ধরা হয় না, আবার ধনাত্মকও ধরা হয় না। এটা তোমরা মনে রাখবে যে 0 নন পজিটিভ নন নেগেটিভ নাম্বার। তাহলে এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো। এরপর আমরা দেখে নেব মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা অর্থাৎ প্রাইম নাম্বার, ইংলিশে বলা হয় প্রাইম নাম্বার। যে সংখ্যাগুলোর শুধুমাত্র দুটি উৎপাদক থাকে তাদের কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। অথবা যে সংখ্যাগুলোকে 1 এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ করা যায় তাদের কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। তো এখানে দেখো, মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11... এই সংখ্যাগুলোকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। কারণ এই সংখ্যাগুলোকে
শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়। এখানে দেখো দুইকে এক দ্বারা ভাগ করা যাবে এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে, অর্থাৎ 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে দেখো এর কতগুলো উৎপাদক আছে? 2টি উৎপাদক আছে, এছাড়া আর এর কোনো উৎপাদক নেই। যদি 3কে দেখা হয়, 3কে 1 দ্বারা ভাগ করা যায় এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, অর্থাৎ 3 দ্বারা ভাগ করা যায়, এছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে 3 এখানে কি হবে? মৌলিক সংখ্যা হবে। এরকমভাবে প্রতিটি মৌলিক সংখ্যার শুধুমাত্র 2টি উৎপাদক থাকে, এক এবং সেই সংখ্যাটি নিজেই। এখানে দেখো আমাদের কোয়েশ্চেন আছে সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি? সব থেকে ছোট মৌলিক সংখ্যা আমাদের কি হবে? 2 হবে। এক মৌলিক সংখ্যা হয় না, এটা মনে রাখবে, কারণ একের মাত্র একটি উৎপাদক, এককে 1 দ্বারাই ভাগ করা যায়, এর জন্য এক মৌলিক সংখ্যা নয়। তাহলে সব থেকে ছোট মৌলিক সংখ্যা কী হবে? আমাদের 2 হবে। এখানে মনে রাখবে 2 একমাত্র জোড় সংখ্যা যেটা মৌলিক সংখ্যা হয়, একমাত্র জোড় সংখ্যা যেটা মৌলিক সংখ্যা হয়, কী হবে? আমাদের অ্যান্সার 2 হবে। এছাড়াও আগে দিকে আর কোথাও এরকমের সংখ্যা পাওয়া যাবে না যে সংখ্যাটি জোড় এবং কী হয়? মৌলিক সংখ্যা হয়। শুধুমাত্র 2 সংখ্যাটিই রয়েছে জোড় এবং মৌলিক সংখ্যা দুটোই হয়। এরপর আমরা দেখে নেব 1 থেকে 100 পর্যন্ত টোটাল কতগুলো মৌলিক সংখ্যা আছে। তো এখানে তোমরা মনে রাখবে 1 থেকে 100 পর্যন্ত টোটাল 25টি মৌলিক সংখ্যা আছে, কারণ এরকমের কোয়েশ্চেন সরাসরি পরীক্ষাতে চলে আসে। 1 থেকে 100 পর্যন্ত টোটাল কতগুলো মৌলিক সংখ্যা আছে? 25টি মৌলিক সংখ্যা আছে, এটা তোমরা মনে রাখবে। এরপর যদি দেখা হয় 1 থেকে 25 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 25 পর্যন্ত মোট 9টি মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 25 পর্যন্ত 9টি। 25 থেকে 50 পর্যন্ত মোট 6টি মৌলিক সংখ্যা আছে। আবার 50 থেকে 100 পর্যন্ত মোট 10টি মৌলিক সংখ্যা আছে। তাহলে দেখো 1 থেকে 100 পর্যন্ত টোটাল কতগুলো আছে? 9, 6, 15 আর 10, 25। তাহলে 1 থেকে 100 পর্যন্ত টোটাল 25টি মৌলিক সংখ্যা আছে। এরপর আমরা দেখে নেব যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। যৌগিক সংখ্যা বা এটাকে বলা হয় কম্পোজিট নাম্বার। যে সংখ্যাগুলোর কমপক্ষে 3টি উৎপাদক আছে তাদের কি বলা হয়? এখানে যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার বলা হয়। বা তোমরা বলতে পারো যে সংখ্যাগুলো প্রাইম নাম্বার নয়, যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয়, তাদেরকে কি বলা হয়? যৌগিক সংখ্যা বলা হয়। বা এটলিস্ট কমপক্ষে 3টি উৎপাদক থাকতে হবে। এখানে দেখো 4টি যদি উৎপাদক দেখা হয়, 4কে 1 দ্বারা ভাগ করা যায়, 4কে 2 দ্বারা ভাগ করা যায়, আবার 4কে 4 দ্বারা ভাগ করা যায়। তাহলে দেখো এই 4-এর মোট কটি উৎপাদক? টোটাল 3টি উৎপাদক। তাহলে কমপক্ষে কি হবে? 3টি উৎপাদক থাকতে হবে। তাহলে এখানে দেখো 4-এর 3টি উৎপাদক আছে, তাহলে 4 এখানে কি হবে? আমাদের 4 হবে আমাদের যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। এখানে তোমরা যদি বলো 1কে কিন্তু যৌগিক সংখ্যা ধরা হয় না, কারণ 1কে 1 দ্বারাই ভাগ করা যায়, কারণ 1-এর একটি মাত্র উৎপাদক। আমরা কি বললাম? যে সব সংখ্যাগুলোর কমপক্ষে 3টি উৎপাদক থাকবে তাদের কি বলা হয়? যৌগিক সংখ্যা বলা হয়। কিন্তু 1-এর একটি মাত্র উৎপাদক আছে, তাহলে 1কে যৌগিক সংখ্যা ধরা হয় না। 1কে মৌলিক সংখ্যাও ধরা হয় না, আবার 1কে যৌগিক সংখ্যাও ধরা হয় না। তাহলে এখানে সবথেকে ছোট যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার কী হবে? 4 হবে। এছাড়াও 6 হবে। দেখো 6-এরও যদি উৎপাদক দেখা হয়, 6কে 1 দ্বারা ভাগ করা হয়, 6কে 2 দ্বারা ভাগ করা হয়, 6কে 3 দ্বারা ভাগ করা হয়, 6কে 6 দ্বারাও ভাগ করা হয়। তাহলে এখানে দেখো 6-এর মোট কতগুলো উৎপাদক আছে? এখানে টোটাল 4টি উৎপাদক আছে। তাহলে এখানে 3টি উৎপাদক নয়, 3-এর থেকে বেশি আছে। আমরা কি বললাম? কমপক্ষে 3টি থাকতে হবে, 3-এর বেশিও থাকতে পারে। তাহলে 6 কী হবে? এখানে আমাদের যৌগিক সংখ্যা হবে। এরপর আমরা দেখে নেব কোপ্রাইমি নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা বা এটাকে বলা হয় কোপ্রাইম নাম্বার।
যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক এক ছাড়া আর অন্য কিছুই থাকবে না তাদের বলবো তারা পরস্পরের মৌলিক সংখ্যা। এখানে যেমন 2 আর যদি 3কে দেখা হয়, 2 এবং 3কে যদি দেখা হয়, এখানে দেখো 2-এর উৎপাদক হচ্ছে 1 এবং 2-এর উৎপাদক হচ্ছে 2। এখানে 3-এর উৎপাদক যদি দেখা হয়, 3কে 1 দ্বারা ভাগ করা যায়, 3কে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে এখানে দেখো সাধারণ উৎপাদক 1 এটিতেও আছে আবার এটিতেও আছে, 1 বাদ দিয়ে অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে এই সংখ্যাগুলো কি হবে? একে অপরের পরস্পর মৌলিক সংখ্যা হবে, একে অপরের কোপ্রাইম পেয়ার হবে। এখানে যদি দেখা হয় 4 এবং 9, 4 এবং 9, এখানে 4-এর উৎপাদকগুলি হলো 1, 2, 4। 4-এর উৎপাদকগুলি হলো 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়। এবং যদি 9-এর উৎপাদক দেখা হয়, 9কে 1 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায় এবং 9 দ্বারা ভাগ করা যায়। এখানে দেখো এই দুটি সংখ্যার সাধারণ উৎপাদক রয়েছে একটি মাত্র। সাধারণ উৎপাদক 1 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই। 1 এটাতেও আছে, এটাতেও আছে, কিন্তু 1 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে কি 4 এবং 9 কী হবে? পরস্পর মৌলিক সংখ্যা হবে। এখানে কিন্তু মনে রাখবে, এখানে দেখো 4 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কিন্তু 4 এবং 9কে যদি দেখা হয় এরা কী হয়? পরস্পরের মৌলিক সংখ্যা হয়। এখানে পরস্পর মৌলিক সংখ্যায় তোমরা মনে রাখবে যে দুটো সংখ্যা মৌলিকই হতে হবে এমন কিছু এখানে আমাদের রুল নেই। তাহলে 4 ও 9কে আমরা পরস্পরের মৌলিক সংখ্যা বলতে পারি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপর আমরা দেখে নেব যুগ্ম সংখ্যা ও অযুগ্ম সংখ্যা। এগুলো তোমরা সকলে জানো, তবু একবার দেখে নাও। যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা বা কি বলা হয়? ইভেন নাম্বার বলা হয়। ইভেন নাম্বার, যে সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করা যায় তাদের কি বলা হয়? যুগ্ম সংখ্যা বা ইভেন নাম্বার বলা হয়। যেমন 2, 4, 6, 8, 10 এই সংখ্যাগুলো কি হবে? যুগ্ম সংখ্যা হবে, কারণ এদের প্রত্যেককেই কী করা হয়? 2 দ্বারা ভাগ করা হয়। 2 দ্বারা যদি ভাগ করা হয়, দেখো এখানে কত আসছে? 1 আসছে, তাহলে 2 দ্বারা ভাগ করা যাচ্ছে। 4কেও 2 দ্বারা ভাগ করা যাবে, 6কেও 2 দ্বারা ভাগ করা যাবে, 8কেও 2 দ্বারা ভাগ করা যাবে, 10কেও ভাগ করা যাবে। এমনি আগে দিকে 12, 14 এই করে চলতে থাকবে। তাহলে যে সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করা যায় তাদের কি বলা হয়? এখানে যুগ্ম সংখ্যা বলা হয়। এরপর অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা বা কি বলা হয়? অড নাম্বার বলা হয়। অড নাম্বার, যে সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করা যায় না, যাদেরকে ভাগ করা যায় তাদেরকে যুগ্ম সংখ্যা, যাদেরকে ভাগ করা যায় না তাদেরকে কী বলা হবে? অযুগ্ম সংখ্যা। যেমন 1, 3, 5, 7, 9, 11 এরকমভাবে চলতে থাকবে। এগুলোকে কি হবে? 2 দ্বারা ভাগ করা যাবে না। এখানে দেখো 2 দ্বারা ভাগ করলে এখানে কি দশমিকে অ্যান্সার আসবে আমাদের। এখানে 2 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে দশমিকে অ্যান্সার আসবে। তাহলে এই সংখ্যাগুলোকে কি বলা হয়? অযুগ্ম সংখ্যা বলা হয়। এরপর আমরা সরাসরি চলে আসব বিভাজ্যতার নিয়মে। কোনো একটি সংখ্যা কত দ্বারা বিভাজ্য এই জিনিসটি জানার জন্য আমাদেরকে কিছু জিনিস মনে রাখতে হবে। তো দেখে নেওয়া যাক। প্রথমে 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোনো একটি সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কখন হবে? যদি সংখ্যাটির একক স্থানের অঙ্কটি 2, 4, 6, 8 এবং 0 যদি থাকে তাহলে সংখ্যাটি কী হবে? 2 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখো একটা সংখ্যা লিখছি 7, 8, 9, 5, 2। এখানে দেখো এই সংখ্যাটির একক স্থানের অঙ্ক কত আছে? 2 আছে। এই দুইটি কি 2 দ্বারা বিভাজ্য হয়? তাহলে একক স্থানের অঙ্কটি যদি 2 দ্বারা বিভাজ্য হয়, তার মানে 2 দ্বারা কখন বিভাজ্য হবে? 2, 4, 6, 8 এবং যদি 0 থাকে তাহলে কি হবে? সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো একক স্থানের অঙ্ক 2 আছে, তাহলে এই সংখ্যাটিও কি হবে? 2 দ্বারা বিভাজ্য হবে। আরও একটি সংখ্যা দেখা যাক 7, 8, 9, 3, 5। এখানে দেখো এই সংখ্যাটির একক স্থানের অঙ্ক কত আছে? 5 আছে। 5কে কি 2 দ্বারা ভাগ করা যায়? 5কে 2 দ্বারা ভাগ করা যায় না। তাহলে 5কে যদি 2 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এই সংখ্যাটিও 2 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম বোঝা গেল। যদি একক স্থানের অঙ্ক কত থাকে? 2, 4, 6, 8 এবং 0 থাকে তাহলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। এরপর 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম দেখে নেব।
যে কোনো একটি সংখ্যা 3 দ্বারা কখন বিভাজ্য হয়। কোনো একটি সংখ্যা 3 দ্বারা তখন বিভাজ্য হবে যখন সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে একটা সংখ্যা আমি নিচ্ছি উদাহরণস্বরূপ 3, 4, 5, 6। এই সংখ্যাটি 3 দ্বারা কি বিভাজ্য? তাহলে তার জন্য আমাকে কী করতে হবে, সংখ্যাটির যে অঙ্কগুলো রয়েছে তাদের আমি যোগ করে নেব। তাহলে এখানে দেখো অঙ্কগুলো রয়েছে 3, 4, 5, 6। তাহলে এখানে দেখো এরপর আমরা যোগ করে দেবো। অঙ্কগুলির যোগ যদি করা হয় 3, 4, 7, 5, 12, 12 আর 6 কত হয়? 18 হয়। তাহলে দেখো অঙ্কগুলির যোগফল কি 3 দ্বারা কি বিভাজ্য হবে? 18 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটিও কি হবে? এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে মনে রাখবে কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। এরপর দেখব 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোনো একটি সংখ্যা 4 দ্বারা কখন বিভাজ্য হবে? যখন সংখ্যাটি শেষ দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হবে। যখন কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হবে তখন সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। এখানে আমি একটা সংখ্যা লিখছি 3, 7, 8, 4। তাহলে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কি নয় তার জন্য আমাদেরকে পুরো ভাগ করার দরকার নেই। শেষ দুটি সংখ্যা দেখব, শেষ দুটি সংখ্যা কত আছে? 8, 4। এই 8, 4 কি 4 দ্বারা বিভাজ্য? একে যদি 4 দ্বারা ভাগ করা হয় তাহলে 4 দুগুণে 8, 4 নেমে গেল, 4 একে 4। তাহলে দেখো এই শেষ দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটিও, এই পুরো সংখ্যাটি কী হবে? 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম, শেষ দুটো অঙ্ক কী হতে হবে? 4 দ্বারা বিভাজ্য হতে হবে। এরপর আমরা দেখে নেব 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোনো একটি সংখ্যা 5 দ্বারা কখন বিভাজ্য হবে? যখন সংখ্যাটির একক স্থানের অঙ্কটি 5 থাকবে অথবা 0 থাকবে। কোনো একটি সংখ্যার একক স্থানের অঙ্কটি যদি 5 এবং 0 থাকে, 5 এবং 0 যদি থাকে তাহলে সংখ্যাটি কী হবে? 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে সংখ্যাটি আমাদের যত বড়ই হোক না কেন, এখানে একটা আমি সংখ্যা লিখছি 3, 9, 8, 6, 0। এই সংখ্যাটি কি 5 দ্বারা বিভাজ্য হবে? দেখো সে একক স্থানের অঙ্ক কত আছে? 0 আছে। যদি 0 থাকে তাহলে কী হবে? সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। আরও একটি সংখ্যা লিখছি 4, 8, 7, 9, 5। এই সংখ্যাটি কি 5 দ্বারা বিভাজ্য হবে? তাহলে এখানে দেখো একক স্থানের অঙ্ক কত আছে? 5 আছে। তাহলে একক স্থানের অঙ্ক যদি 5 থাকে তো তাও কি হবে? সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে মনে রাখবে যে 5 দ্বারা একটি সংখ্যা তখনই বিভাজ্য হবে যখন সংখ্যাটির একক স্থানের অঙ্কটি কত থাকবে? 5 থাকবে এবং 0 থাকবে। এরপর আমরা 6-এর বিভাজ্যতার নিয়ম চেক করব। এখানে দেখো কোনো একটি সংখ্যা 6 দ্বারা কখনো বিভাজ্য হবে? যখন 6-এর মৌলিক উৎপাদক দ্বারা বিভাজ্য হবে। 6-এর মৌলিক উৎপাদক কী হয়? 2 এবং 3। 6-এর মৌলিক উৎপাদক 2 এবং 3 দ্বারা যখন সংখ্যাটি বিভাজ্য হবে, তাহলে কোনো একটি সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে কি হবে না তার জন্য আমাদেরকে কী করতে হবে? দেখতে হবে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হচ্ছে কি না এবং 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কি না। যদি 2 ও 3 উভয় দ্বারাই বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। বোঝা গেছে? তাহলে 6 দ্বারা কোনো একটি সংখ্যা বিভাজ্য কখন হবে? যখন 2 এবং 3 দ্বারা সংখ্যাটি বিভাজ্য হবে। এরপর 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোনো একটি সংখ্যা 7 দ্বারা কখনো বিভাজ্য হবে? দেখো এখানে ধরো কোনো একটি সংখ্যা আছে, এখানে একটি সংখ্যা আছে, সংখ্যাটির একক স্থানের অঙ্কটির সঙ্গে আমরা কি করব? 2 গুণ করব। একক স্থানের অঙ্কটির সঙ্গে 2 গুণ করব। 2 গুণ করার পরে যে গুণফল আসবে, বাকি যে সংখ্যাটি বেঁচে আছে এখানে দেখো একক স্থানের অঙ্কটি বাদ দিয়ে দেবো। এরপর 2 গুণ করে একক স্থানের অঙ্কটি বাদ দেবো। তাহলে এখানে যে গুণফল আসবে এই গুণফলটি আমরা এখানে মাইনাস করে দেবো। তাহলে এখানে মাইনাস করার পর এখানে যদি বিয়োগফলটা আসবে সেই বিয়োগফলটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় অথবা বিয়োগফল 0 আসে তখন আমরা বুঝবো যে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। তো এখানে একটা এক্সাম্পলের সাহায্যে বোঝা যাক। এখানে ধরো একটি সংখ্যা আছে কত? 161। এই 161-র একক স্থানের অঙ্ক কত? 1 আছে। 1-এর সঙ্গে আমরা কি করব? 2 গুণ করব। 1-এর সঙ্গে 2 গুণ করে যদি গুণ করা হয় তাহলে গুণফল কত আসবে?
2 আসবে। এরপর একক স্থানের অঙ্কটি আমরা বাদ দিয়ে দেবো। তাহলে একক স্থানের অঙ্কটি বাদ দিলে যে সংখ্যাটি পড়ে থাকবে সেই সংখ্যাটি থেকে আমরা কি করব, এখানে যে গুণফল এসেছে সেই গুণফলটি মাইনাস করে দেবো। তাহলে এখানে যদি মাইনাস করা হয় 16 থেকে 2 মাইনাস করা হয় কত আসবে, এখানে 14 আসবে। এই 14 সংখ্যাটি কি 7 দ্বারা বিভাজ্য? 14 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই সংখ্যাটিও কি হবে, 7 দ্বারা বিভাজ্য হবে। অথবা এখানে যদি বিয়োগফল 0 আসতো বা 0 আসতো, তাও সংখ্যাটি কী হতো, 7 দ্বারা বিভাজ্য হতো। এরপর আমরা দেখব 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোনো একটি সংখ্যা 8 দ্বারা কখনো বিভাজ্য হবে যখন সংখ্যাটির শেষ তিনটি অঙ্ক 8 দ্বারা বিভাজ্য হবে। যখন সংখ্যাটির শেষ 3টি অঙ্ক 8 দ্বারা বিভাজ্য হবে, তখন বুঝতে হবে যে সংখ্যাটিও 8 দ্বারা বিভাজ্য। এখানে একটি আমরা সংখ্যা লিখছি 795720। এই সংখ্যাটি 8 দ্বারা কি বিভাজ্য? তাহলে আমরা কি করব, এই সংখ্যাটির শেষ তিনটি অঙ্ক কি আছে, 720 অর্থাৎ 720। এই 720 সংখ্যাটি যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটিও কি হবে, 8 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখো, যে এখানে যদি কাটাকাটি করা হয় 8 9 72, এখানে কত আসবে, 0। তাহলে এখানে শেষ তিনটি অঙ্ক 720 কী হচ্ছে, 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে এই সংখ্যাটিও কি হবে, এই সংখ্যাটিও 8 দ্বারা বিভাজ্য হবে। এরপর আমরা দেখব 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোনো একটি সংখ্যা 9 দ্বারা কখনো বিভাজ্য হবে যখন সংখ্যাটির অঙ্কগুলির যোগফল যখন 9 দ্বারা বিভাজ্য হবে। 3-এর ক্ষেত্রে কি ছিল, 3-এর ক্ষেত্রে ছিল যখন সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে ছিল, কিন্তু এখানে সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এখানে দেখো, অঙ্কগুলির যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তখন কি হবে, সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। এখানে আমি একটি সংখ্যা উদাহরণস্বরূপে লিখছি। এখানে দেখো 2826 এই সংখ্যাটি কি 9 দ্বারা বিভাজ্য হবে? তাহলে তার জন্য আমাদের কি করতে হবে, সংখ্যাটির অঙ্কগুলি যোগ করব। তাহলে অঙ্কগুলির যোগ যদি করা হয়, তাহলে 2 + 8 + 2 + 6 যোগফল কত আসবে, 8 আর 2 10, 2 12 আর 6 কত আসছে, এখানে 18। তাহলে এখানে 18 যে যোগফল এসেছে, এই যোগফলটি যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে যোগফলটি কি 9 দ্বারা বিভাজ্য? তাহলে 18কে 9 দ্বারা ভাগ করা যায়, তাহলে এখানে 9 দ্বারা বিভাজ্য 18। তাহলে যোগফল 9 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটিও কী হবে, এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পেরেছো? এরপর আমরা আর দুটো নাম্বার আছে, কোনো একটি সংখ্যা 10 দ্বারা কখনো বিভাজ্য হবে এবং 11 দ্বারা কখনো বিভাজ্য হবে। তাহলে কোনো একটি সংখ্যা 10 দ্বারা বিভাজ্য যদি হয়, তাহলে সংখ্যাটির একক স্থানের অঙ্ক 0 থাকতে হবে। একক স্থানের অঙ্ক কি থাকতে হবে, 0 থাকতে হবে। তাহলে এখানে দেখো 58940 এই সংখ্যাটি কি 10 দ্বারা বিভাজ্য? তাহলে আমরা দেখব যে একক স্থানের অঙ্ক কত আছে, 0 আছে কি না। তাহলে একক স্থানের অঙ্ক কি আছে, 0 আছে। যদি 0 থাকে, তাহলে অঙ্কটি কি হবে, এখানে সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য হবে। তাহলে শুধুমাত্র একটাই কন্ডিশন 10 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম। এখানে একটাই কন্ডিশন কি, একক স্থানের অঙ্ক কত থাকতে হবে, 0 থাকতে হবে। এরপর আমরা দেখে নেব যে কোনো একটি সংখ্যা 11 দ্বারা কখনো বিভাজ্য হবে। তো এখানে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো বিজোড় স্থানের অঙ্কগুলির যোগ থেকে যদি আমরা জোড় স্থানের অঙ্কগুলির যোগ বিয়োগ করে দিই এবং বিয়োগফল যদি 0 অথবা 11 আসে, তাহলে কি হবে, সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি বলা হলো, কোনো একটি সংখ্যা 11 দ্বারা তখনই বিভাজ্য হবে যখন সংখ্যাটির বিজোড় স্থানের অঙ্কগুলির যোগ থেকে আমরা জোড় স্থানের অঙ্কগুলির যোগ
মাইনাস করে দেবো এবং এই যে মাইনাস করার পর যে আমাদের বিয়োগফল 0 আসতে হবে অথবা 11 আসতে হবে। যদি 0 আসে তাও কী হবে, সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। যদি 11 আসে তাও সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা একটা এক্সাম্পল দেখে নেব। 5247,924 এই সংখ্যাটি কি 11 দ্বারা বিভাজ্য? তার জন্য আমাদেরকে কী করতে হবে, দেখতে হবে যে বিজোড় স্থানে কোন কোন অঙ্কগুলি আছে। তাহলে বিজোড় স্থানে কে আছে, 1 নম্বরের স্থান বিজোড় স্থান হয়, 3 নম্বরের স্থান বিজোড়, এরকমভাবে দেখতে হবে বিজোড় স্থানে কোন কোন অঙ্কগুলি আছে। তাহলে 5 আছে, 4 আছে, 9 আছে এবং 4 আছে। তাহলে বিজোড় স্থানের অঙ্কগুলি যোগ করব। তাহলে দেখো বিজোড় স্থানের অঙ্ক আছে আমাদের 5, 4, 9, 4। বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফল থেকে আমরা কি করব, জোড় স্থানের অঙ্কগুলির যোগফল মাইনাস করে দেবো। জোড় স্থানের অঙ্কগুলি কি কি আছে, 2, 7, 2। তাহলে এখানে 2 + 7 + 2। তাহলে এখানে বিজোড় স্থানের অঙ্কগুলির যোগ থেকে জোড় স্থানের অঙ্কগুলির যোগ যদি মাইনাস করা হয়, তাহলে এখানে মাইনাস করার পর যে বিয়োগফল কত আসতে হবে, 0 অথবা 11 আসতে হবে, 11 আসতে হবে। তাহলে দেখো এখানে যোগ করো, 5 আর 4 9, 9 18 আর 4 কত হয়, এখানে 22। 22 থেকে আমরা এই কী করব, 7 আর 2 9, 9 আর 2 11। তাহলে বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফল কত আসছে, 22, এবং জোড় স্থানের অঙ্কগুলির যোগফল আসছে 11। তাহলে এখানে দুটাকে আমরা বিয়োগ করে দেবো। তাহলে এখানে দেখো 22 থেকে যদি 11 বিয়োগ করা হয়, তাহলে এখানে কত আসবে, 11 আসবে। যদি 11 আসে তাও সংখ্যাটি কী হবে, 11 দ্বারা বিভাজ্য হবে। যদি এখানে 11 না এসে 0 আসতো, তাও সংখ্যাটি কী হতো, 11 দ্বারা বিভাজ্য। সো ফ্রেন্ডস, আশা করি আজকের কনসেপ্টগুলো তোমরা বুঝতে পেরেছো। এই কনসেপ্ট রিলেটেড আমরা কোয়েশ্চেন এর পরের সেশনে ডিসকাশন করব। সো তোমাদের আজকের সেশনটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।